আজকে সম্ভবত দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ নাসের আল খেলাইফি। এই ভদ্রলোক যখন পিএইচজির মালিকানাটা কিনলেন তারপর থেকে নিয়মিত একটা কথা শুনতেন যে টাকা দিয়ে সুখ কেনা যায় না, টাকা দিয়ে সাফল্য কেনা যায় না। টাকা দিয়ে আপনি মেসিকে কিনতে পারেন, নেইমারকে কিনতে পারেন, অ্যাঞ্জেল ডি মারিয়াকে কিনতে পারেন, এমবাপ্পে কিনতে পারেন, ওই সময়ের দুনিয়ার সব তারকা কিনে ফেলতে পারেন। কিনছেও লোকটা, কিন্তু সুখ এবং ট্রফি কোনোটাই জোটে নেই। হ্যাঁ, ওই ফ্রেঞ্চ লিগটা মানে লিগ ওয়ানটা তো জিতবেই, ওখানে তো তারা ছাড়া টিম নাই। কিন্তু যেটা ইউরোপিয়ান ট্রফি ইউসিএল, সেটা তো জুটতেছিল না। অ্যাট লাস্ট যখন লোকটা তিতি বিরক্ত হয়ে খেলোয়াড় কেনার ওই স্টার কেনার কৌশল থেকে সরে আসলো, যে তোমরা বাবা যাদের ভালো লাগে তাদের দিয়ে টিম করো তো, আমার দরকার নেই, আমি ওই স্টার নিয়ে আর মাথা কামাইতে চাই না। শুধু আমি একজন কোয়ালিটি কোচ চাই, সে এসে যা খুশি করুক। সেই কোয়ালিটি কোচটা গতকালকে রাতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতায়া দিল নাসের আল খেলাইফিকে। তো তার মতো সুখে এখন আর কে থাকবে? তবে এটাও তার উপলব্ধি করা উচিত এই পুরো প্রক্রিয়ার ভেতর দিয়ে যে টাকা না, আসলে শেষ পর্যন্ত জয়টা হয় ব্রেনের। শেষ পর্যন্ত লুই এনরিকের ব্রেন অথবা উসমান দেমবেলেদের মতো স্কিল, এইটার জয় হয়, টাকার জয় হয় না। এটা আমার মনে হয় এই মুহূর্তে নাসের আল খেলাইফির মতো করে কেউ আর বিশ্বাস করেনও না। যতই সুখ হোক, একই সঙ্গে উনি এটাও বুঝছেন যে এই সুখটা টাকা দিয়ে হয় না। যে সময় টাকা ব্যয় করছেন আসে নাই, যে সময় টাকা ব্যয় করলেন না ওই অর্থে সেই সময় আসছে। ওকে, আমরা খেলায় ফিরে নিয়ে আলোচনা করতে বসি নেই, আমাদের সাবজেক্ট অবশ্যই অ্যারাবিয়ান শেখরা না এবং সুখ না, আমাদের সাবজেক্ট আসলে ফুটবল। সেই ফুটবলের দিকে যদি তাকাই তাহলে গতকালকের এই ফাইনালটা, বুদাপেস্ট ফাইনাল, এটা আসলে দুজন মানুষকে অমরত্বের দিকে নিয়ে গেল। দুজন মানুষের সামনেই এখন অমরত্বের হাতছানি। তারা এখন তাদের সামনে সুযোগ আছে যে পৃথিবীর ইতিহাসটা নতুন করে লেখার, অথবা ইতিহাসের যে সর্বোচ্চ চ্যাপ্টার সেখানে নিজেদের নাম লিপিবদ্ধ করার। সেই দুটো লোক লুই এনরিকে এবং উসমান দেমবেলে। আজকে এই দুটো লোকের যে স্বর্গারোহণ পর্ব, স্বর্গারোহণ পর্ব মানে মোটেও পৃথিবী ছেড়ে চলে যাওয়া বলতেছি না, এই পৃথিবীর যে স্বর্গ, সেই স্বর্গের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর যে গল্পটা, সেটা একটু করতে চাই। দেখেন, আপনারা না ফুটবলে গোল দেখেন, কৌশল দেখেন, ফরমেশন দেখেন, আমি এগুলো ঠিকমতো বুঝে উঠতে পারি না। কোনো বিনয়ের কথা না, আমি আসলেই বুঝে উঠতে পারি না। আমি বরং রেসপেক্ট ফিল করি আপনাদের প্রতি যখন আপনারা একটা লাইভ ম্যাচ দেখা অবস্থায় আপনারা বলতে পারেন যে এই যে 4-4-2 ছিল এখন কিন্তু 4-2-4 হয়ে গেছে। আমি ওই ডিফারেন্সটা ধরতে পারি না। আমি ইভেন আমার দীর্ঘ জীবন আমি ক্রিকেট সাংবাদিকতা করছি, আমি প্রেস বক্সে বসে কখনো সুইং আর সিম মুভমেন্টের পার্থক্য বুঝতাম না। কোন বলটা সুইং করছে, কোন বলটা সিম মুভ করছে, ইভেন কোন বলটা স্ট্রেটার হলো স্পিনারের, কোন বলটা হালকা একটু টার্ন নিল, এটা দেখে বুঝতাম না। এই আই ভিশনেও প্রবলেম ছিল, বুঝতামও না কেন যেন। এটা নিয়ে খুব ইনফিনিটি কমপ্লেক্স নিয়ে জীবন কাটাইছে। আবার এটাও সত্যি যে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি যে আমি এই খেলাগুলোর মধ্যে স্টোরিগুলো দেখতে পাই। বিশেষত স্রষ্টার যে খেলাটা, এই খেলাটা দেখতে পাই। দেখেন, এই যে পিএসজির হয়ে যে দুজন নায়কের কথা বলতেছি, যারা অমরত্বের পথে পথ চলা শুরু করলো এই 2026-এ, এই দুজন মানুষের কথা আপনি ভাবেন 2024 সালে গিয়ে। 2024-এ এদের কি অবস্থা ছিল? দুজনই ঠিক একই অবস্থায় ছিল না? যে প্রচণ্ড প্রত্যাশা নিয়ে একটা সময় জীবন শুরু করছিল, দুহাত ভরে সবকিছু পাচ্ছিল, হঠাৎ করে সব শেষ হয়ে গেছে। বিধ্বস্ত, বিপর্যস্ত এবং ফিনিশড। তাদের এপিটাফ লেখা হয়ে গেছে এই দুটো লোকের। এনরিকেরও এপিটাফ লেখা হয়ে গেছিল, দেমবেলেরও এপিটাফ লেখা হয়ে গেছিল। এনরিকের এপিটাফটা নিজেই লিখছেন, স্রষ্টার উপরে খানিকটা অভিমান করে এপিটাফ লেখা শুরু করছিলেন। এনরিকে তো কেবল দুনিয়ার সব বড় কোচদের চ্যালেঞ্জ করা শুরু করলেন। গার্দিওলা, টিটো যে বার্সেলোনা রেখে গেল, সেই বার্সেলোনা নিয়ে এক সিজনে দুনিয়ার সব জিতে ফেললেন। 5টা ট্রফি জিতলেন বোধহয় সেবার, সব ট্রফি জিতে ফেললেন। মানে কেবল এনরিকে দুনিয়া জয় শুরু করলেন,
তখনই লোকজন বলা শুরু করলো যে লুই এনরিকে অমুকরে ছাড়া যাবে, তমুকরে ছাড়া যাবে, অমুক তমুক। এর মধ্যে ওই ডিজাস্টারটা হয়ে গেল। ডিজাস্টারটা কি হলো? জানা মারা গেল, ওনার মেয়েটা। যে মেয়েটা আমরা যারা ওই সময়ের বার্সার ফ্যান বা রেগুলার ভিউয়ার, তাদের খুব পরিচিত ফেস ছিল। বার্সার ডিসাইডিং ম্যাচ মানেই জানা মাঠে থাকতো। ওই ম্যাচ শেষ হওয়া মাত্রই জানা ওর বাবার সঙ্গে দৌড়ায় মাঠে ঢুকতো। বার্সেলোনা যখন ইউসিএল জিতলো, তখন ওই জানাকে নিয়ে গিয়ে মাঠের মধ্যেখানে বার্সেলোনার পতাকা পুঁতে দিয়ে আসছিলেন লুই এনরিকে। সেই ছবিটা আজও গড়ে, সেই ছবিটার নানা ভার্সনও তৈরি হয়। আজকে সকালে উঠেও দেখলাম যে এনরিকে ওরকম পিএসজির পতাকা পুঁততেছেন, সেখানে পাশে দুটো চ্যাম্পিয়ন্স ট্রফি রাখা, আর জানার একটা আবু ছায়া মূর্তি, ওই যেরকম জানা ওখানেও দাঁড়ায় ছিল, দুটো পা একটু ফাঁক করে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো করে, এখানে ওভাবে দাঁড়ায় আছে, দাঁড়ায় বাবারে দেখতেছে। জানার মৃত্যুটা আসলে এনরিকের জগৎটা নাড়ায় দিল। কাছাকাছি সময় স্পেন ন্যাশনাল টিমে গিয়ে ব্যর্থ হলেন। এনরিকে অনেকটা আলোর আড়ালেই চলে গেলেন। কি করেন, কাদের নিয়ে লড়াই করেন, তাকে নিয়ে অন্তত আর কোনো গল্পগাথার সুযোগ ছিল না। সবাই ধরে নিয়েছিল যে অকাল বৃদ্ধ একজন মানুষ, পেপের বন্ধু। এটা ঠিক যে পেপেরও টাক পড়ে গেছে, কিন্তু গার্দিওলারে দেখলে যত ইয়াং মনে হয়, আপনি গত ২-৪ বছর ৫ বছরের এনরিকেকে দেখবেন, মনে হবে রোগে ভুগে শোকে ক্লান্ত হয়ে এই লোকটার আর কিছু অবশিষ্ট নাই। অবশ্য এবার আর তা মনে হচ্ছে না। এবার চ্যাম্পিয়ন্স লিগে এনরিকের অনেক চনমনে মনে হচ্ছে, এবং অনেক ফিট, অনেক ফিটও। বিশেষত কালকে ফাইনালে দেখলাম তারে, সেই বার্সেলোনা চ্যাপ্টারের মতো সুন্দর লাগতেছে। এমনিতে তো বিউটিফুল মানুষ, কিন্তু মাঝে ওই যে উস্কো খুস্কো দাড়ি টাড়ি রেখে, মানে মনে হচ্ছিল এই লোকটার সামনে আর কিছু নাই। এনরিকেকে নিয়ে কে আর স্বপ্ন দেখে? ঠিক একই অবস্থা উসমান দেমবেলের। লাপোর্তা এমবাপ্পে না দেমবেলে, এর মধ্যে বেছে দেমবেলেকে বার্সেলোনায় নিয়েছিলেন। যদিও লাপোর্তা বুদ্ধিমানের কাজ করেন নাই। আমি বুঝি না যে একটা লোক দেমবেলে আর এমবাপ্পের মধ্যে দেমবেলের বাঁচবে কেন। আজকে ২০২৬ সালে আপনার মনে হবে যে সঠিক ছিল, লাপোর্তা ওই সময় বোধহয় বুদ্ধির কাজই করছিল। পরে তো দেমবেলে ২টা ইউসিএল জিতে দেখাইছে, যেটা তো এমবাপ্পে পারে নাই। কিন্তু ওই সময়ের এমবাপ্পে আর দেমবেলের মধ্যে কোনোভাবেই দেমবেলের বাঁচা উচিত না। কিন্তু আপনি পটেনশিয়ালটা তো বুঝতেছেন যে ওই বাচ্চাটার মধ্যে কি সম্ভাবনা ছিল। সে সেইভাবে কাঁপাচ্ছিল পৃথিবী। বার্সেলোনায় আসলো, ইনজুরি, অবহেলা, মানসিক অবসাদ, মানসিক রোগে আক্রান্ত হয়ে গেল পর্যন্ত ছেলেটা। মানে কি সিভিয়ার একটা অবস্থা হলো এই ছেলে, মানে নিজেরে খুঁজেই পায় না। খেলায় ভালো করা তো অনেক দূরের কথা, জীবনটাই যায় যায়। বার্সেলোনা ছাড়লো, মানে ওরও জীবনটা শেষ। ওসমান দেমবেলের নিয়ে যে স্বপ্ন ছিল যে সেও একসময় মেসিদের কাতারে নাম লেখাবে, না হোক অ্যাটলিস্ট এমবাপ্পের কম্পিটিটর হিসেবে তো থাকবে, কোথায় কি? ওসমান দেমবেলের আর খুঁজে পাওয়া যায় না। একদিকে এনরিকেও হারায় গেল, একদিকে ওসমান দেমবেলেও হারায় গেল। আপনারা যদি ইন্ডিয়ান বাংলা সিনেমা দেখে অভ্যস্ত থাকেন, তাহলে সৃজিতের একটা দুর্দান্ত ছবি আছে, উমা নাম। এই ছবিটাতে একজন পরিচালক ব্রহ্মানন্দ, উনি সারা জীবন খুব ব্যর্থ হয়েছেন। জীবনটা যখন ধ্বংস হয়ে যাচ্ছিল, তখন উনি শেষ একটা অ্যাসাইনমেন্ট পান যে একটা রিয়েল লাইফ ফিল্ম বানাইতে হবে। অনেকটা এনরিকের জন্য পিএসজিতে আসার ব্যাপারটা ছিল ব্রহ্মানন্দের মতো, যে একটা রিয়েল লাইফ কিছু করা, কিন্তু হাতে কোনো রিসোর্স নাই। রিসোর্স কারা? হাকিমি, বয়স হয়ে গেছে অলরেডি। হাকিমি সেই কোন আমলে রিয়ালের হয়ে ইউসিএল জেতা দলে ছিল। হাকিমির বয়স হয়ে গেছে। দেমবেলে ডেস্ট্রয়েড একটা ছেলে। বাকিরা তো একেবারে আননোন ফেস। এবারের কথা বলতেছি না, এবার টিমে অনেক পোটেনশিয়াল তারকা আছে, তরুণরা আছে, যেমন দুইয়ে আছে। এখনকার টিমের কথা বলতেছি না, আপনি 25-এর টিমের কথা ভাবেন। 25-এর টিম তো এই এরা কেউ ওরকম নন তারকা না। তখন এই উস্কো খুস্কো দাড়ি, এলোমেলো চুল, কেমন ঘোর লাগা চোখের এনরিকে রে এনে দায়িত্ব দেওয়া হলো যে টিমটা সাজান। সে প্রথম বছর যখন এমবাপ্পেদের পেল, সে বুঝলো যে দিয়ে আমি পারবো না, হবে না এ দিয়ে। সে খেলায় ফিরে বলল, টিম আমারে আমার মতো করতে দেন, টাকা টাকারা ছড়ায়েন না, আমি করি।
এই আধবুড়ো লোকটার উপরে, উস্কো খুস্কো লোকটার উপরে খেলাপি ভরসা রাখলেন। খেলাপি জীবনের সবচেয়ে বড় কীর্তি এটা। জাস্ট তারপরে ম্যাজিকটা ভাবেন, দুইটা ধ্বংসপ্রাপ্ত লোক দুনিয়া কাঁপায় দিচ্ছে টানা ২ বছর ধরে। একদিকে এনরিকে তার ম্যাজিক দিয়ে ওই বাচ্চাদের দিয়ে ২০২৪-২৫ সিজনে জেতা সম্ভব প্রায় সব ট্রফি জিতে ফেলল। আবার সে ওখান থেকে ঘুরে দাঁড়ালো। এবার তার দলের ওই বাচ্চারা শক্তিশালী হয়ে উঠলো আরো। দেম্বেলে ইন দ্য মিন টাইম ব্যালন ডিওর জিতে ফেললো, দুনিয়া জয় করে ফেললো। দেম্বেলে তরুণ বয়সে একটা বিশ্বকাপও জিতছে, সেটাকে দেম্বেলের বিশ্বকাপ বলা যায় না, ও এমবাপ্পের বিশ্বকাপ হিসাবে লেখা আছে। কিন্তু ২০২২ বিশ্বকাপে যখন তারা আর্জেন্টিনার প্রায় ফাইনালে হারায় দিল, সে সময় তো এমবাপ্পের সঙ্গে দেম্বেলেরও দুর্দান্ত ভূমিকা। সব মিলে দেম্বেলেও সুপার হিরো হয়ে উঠলো। এবার এনরিকের রোলটা একটু ডিফারেন্ট হতে হলো, কারণ এবার তো আগের বারের মতো কচিকাচাদের আসর বা ধ্বংসপ্রাপ্ত একটা ছেলের আসর না। এবার তাকে এই যে মাথা উঁচু করে উঠতে থাকা তরুণ তারকা এদের সামলায় এবং আশরাফ হাকিমের মতো অভিজ্ঞ পোড় খাওয়া মানুষ তাকে ঠিকঠাক রেখে টিম সামলাতে হলো। এবং এনরিকেও নতুন রূপে আবির্ভূত হলেন, ফিট হলেন, গোছানো হলেন, কথাবার্তা আগের চেয়ে বেশি বলা শুরু করলেন। দেখা গেল এনরিকে এই ভূমিকাতেও সফল। এবং আমি দেখি এনরিকে ওই জানার সেই যুগে চলে গেছে। এনরিকে এখন জীবনটা উপভোগ করতেছেন। মানে তার চকচকে মুখ দেখলে বোঝা যায় যেভাবে সেলিব্রেশনে অংশ নিচ্ছেন। এটা গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল থেকে ইনফ্যাক্ট শুরু হয়েছে। গত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেই আমি তারে বাঁধ ভাঙা উল্লাস করতে দেখছি। কিন্তু তখনও মুখের মাংসটা আসেনি। এবার তারে উল্লাস করতে দেখে বুঝলাম যে লোকটা জীবনটা উপভোগ করতেছে। লোকটা অনেক কিছু পেছনে ফেলতে পারছে। না, জানার স্মৃতি তো পেছনে ফেলা যাবে না। সেই এক ইন্টারভিউতে বলছিল যে জানা সবসময় আমার সঙ্গে থাকে, আপনারা দেখতে পান না। ওই জানার ব্যাপারে সে তার মারে বলছিল যে, "জানা মারা যায় নাই, জানা আমার সঙ্গে আছে।" এবং ওই সময় তো একটা সন্দেহ করা হতো যে সে হয়তো একটু মেন্টালি ডিস্টার্বড, মানে একটু আনসেটেল হয়ে গেছে। সে জানারে সবসময় দেখতে পায়। যাই হোক, সে যে জানারে সঙ্গে নিয়েই ঘোরে এটা ঠিক, এবং সেই জানাই তারে নিশ্চয়ই পথে ফিরায় নিয়ে আসছে এবং অমরত্বের পথে ফিরায় নিয়ে আসছে। দেখেন আজকে সে ২টা ৩টা চ্যাম্পিয়ন্স লিগের মালিক হয়ে গেল। বার্সার হয়ে একটা জিতল, আর এই পরপর ২ বছর জিতল। এখন তার সামনে শুধু কার্লো আনচেলত্তি। আসলে আনচেলত্তির টার্গেটটা এনরিকেরে এখনই ধরায় দিলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে। কারণ ওইটা আনবিলিভেবল একটা ফিগার। ৫টা ইউসিএল, এটা আনবিলিভেবল। তারপরেও এটা ঠিক যে এনরিকে যে প্রত্যাবর্তনটা হলো, তাতে আনচেলত্তিকে টপকানো বা স্পর্শ করে ওই অমরত্বের পথে হাঁটা তার পক্ষে সম্ভব এখন। আবার সেই প্রাণশক্তি তার মধ্যে দেখা যাচ্ছে। বন্ধু পেপরে পেছনে ফেললো। তার পাশাপাশি আছেন জিনেদিন জিদান। হ্যাটট্রিক ইউসিএল জিতছিলেন। মানে এখন মানে লিজেন্ডদের লিজেন্ডের কাতারে চলে গেলেন। এই দুটো ইউসিএল জিতে। যেখানে ২ বছর আগেও এনরিকে একজন ফুরায় যাওয়া মানুষ ছিল। পাশাপাশি দেম্বেলের কথাটা ভাবেন, ওর ডিস্ট্রয়নেসটা তো বললাম। কিন্তু ও যে অমরত্বের পথে হাঁটা শুরু করলো। আমরা দেখছি যে মেসি রোনালদো পূর্ববর্তী যুগেও ২-৪ জন খেলোয়াড় পরপর ২ বছর ব্যালন ডিওর জিতছে। মেসি রোনালদোর যুগে এসে এটা ওরা অভ্যাসে পরিণত করলো। প্লাতিনি বোধহয় টানা ৩টা জিতছিলেন। এছাড়া কেউ টানা ২টার বেশি জেতে নাই। মেসি রোনালদো যুগে এসে তো জোড়া জেতাটা ওরা প্র্যাকটিসে পরিণত করলো। রোনালদো হ্যাটট্রিক জিতছিলেন। মেসি টানা ৪টাও জিতছে। মোট তো ৮টা জিতল। মেসি রোনালদো যুগ শেষ হওয়ার পরে আমরা একটা ধারণার মধ্যে ঢুকে গেছিলাম যে আর আমরা হয়তো নিকট ২-৪-১০ দশকে ওরকম সুপারস্টার পাবো না যে টানা ব্যালন ডিওর জিতবে। এখন তো সেই ধ্বংসপ্রাপ্ত ডেম্বেলে উঠে এসে বলতেছে যে, "না কেন আমি আছি না? আমি তো জিততে পারি।" হ্যাঁ, দেম্বেলের এখন পর্যন্ত এই বছরের যে অবস্থা তাতে দেম্বেলে ব্যালন ডিওর যদি বাকি সব ফেভারিটদের ছিটকে দিয়ে, মানে বাকি ফেভারিটরা কারা? ওই যে বায়ার্নের হয়ে খেলে ফ্রান্সের ছেলেটা। ও হচ্ছে নাম ভুলে গেলাম। ও খুব ভালো অবস্থায় ছিল, হ্যারি কেইন খুব ভালো অবস্থায় ছিল। আমি জানি না আজকে গতকালকে রাতে চ্যাম্পিয়ন্স লিগের পরে কোনো পাওয়ার র‍্যাংকিং প্রকাশ হয়েছে কিনা। করলে দেখা যাবে যে দেম্বেলে ১ নাম্বারে চলে আসে। এখন দেম্বেলে হয়তো গত মৌসুমের মতো বিস্ময়কর স্ট্যান্ড-অ্যালোন পারফরম্যান্স করতেছে না ঘরোয়া ফুটবলে বা ইউসিএলে। কিন্তু যদি আপনি স্টার্সের দিকে যান তাহলে দেম্বেলে গত মৌসুমের চেয়েও বিস্ময়কর কাটাচ্ছে। এবার ইউসিএলে সে
প্রত্যেকটা রাউন্ডে গোল করছে। ফার্স্ট রাউন্ডে গোল পাইছে, বেস্ট 16-এ গোল পাইছে, কোয়ার্টার ফাইনালে তো হ্যাটট্রিক করছে মনে হয়, কোয়ার্টার ফাইনালে না সেমিফাইনালে হ্যাটট্রিক করলো। কোয়ার্টার ফাইনালে যদি হ্যাটট্রিক করে থাকে, সেমিফাইনালে ব্রেস্ট ছিল, সঙ্গে অ্যাসিস্ট করতে থাকে, ফাইনালেও গোল করলো। মানে সে প্রত্যেক রাউন্ডে গোল পাইছে। তাহলে স্টার্সের দিক থেকে দেম্বেলে কিন্তু এবার তার ক্যারিয়ারের সেমেট্রাটা কাটালো। এর সঙ্গে ফ্রান্সের ন্যূনতম কি টার্গেট কি? ফ্রান্সের ন্যূনতম টার্গেট তো ট্রফি, ওয়ার্ল্ড কাপ ট্রফি। ওকে, সেটা যদি অ্যাচিভ নাও হয়, সেমিফাইনাল ফাইনাল থেকে ফ্রান্সকে আটকাতে তো আসলে ফ্রান্সকে ফিজিক্যালি আটকায় দেওয়া লাগবে, যে না তোরা আর খেলতে পারবি না। আর সেটা যদি হয়, তাহলে তো দেমবেলের কম্পিটিটর তেমন থাকার কথা না। ওই যে ওই বায়ার্নের ওই সতীর্থ, যে ফরাসি সতীর্থ, সে কিন্তু তখন তো তারে অনেক পিছায় ফেলবে, কারণ আমি তো চ্যাম্পিয়ন্স লিগ জিতছি, তুমি তো যেত নাই। ফলে আমি এবারও দেমবেলে ছাড়া ব্যালন ডি'অরের জন্য খুব ভালো কোনো কন্টেন্ডার দেখতেছি না। এখন দেমবেলে যদি এবার আবার ব্যালন ডি'অর জেতে কি হবে? দেমবেলেও কি ওই অতিমানব হয়ে যাবে? না, ও এনরিকেও যেমন এই একটা ইউসিএল জিতে ৩টা ইউসিএল দিয়ে কার্লো আনচেলত্তি হয়ে যেতে পারতেছেন না, সেরকম দেমবেলেও এই টানা দ্বিতীয় ব্যালন ডি'অর যদি জেতেও, টানা দুটো ইউসিএল জিতলো, যদি একটা দুটো বিশ্বকাপও জিতে ফেলে, একটা বিশ্বকাপ তো জিতছে আর একটা ফাইনালিস্ট, আবার যদি বিশ্বকাপ জেতে, তাহলে সে মেসি বা রোনালদো হচ্ছে না এখনই, কিন্তু অমরত্বের পথে তো হাঁটা শুরু করলো। বাচ্চা মানুষ, এর মধ্যে জীবনের সব কিছু দেখে ফেললো, এখন অমরত্বের পথে হাঁটা শুরু করলো। কালকে বুদাপেস্ট আসলে দুজন ধ্বংসপ্রাপ্ত মানুষকে অমরত্বের পথে তুলে দিল। আমরা এই অমরত্বের দৃশ্যের সাক্ষী হলাম। এই জন্যই ফুটবলকে আমি বলি সবচেয়ে বড় গল্পের কারখানা। এখানে শুধু তাকাইলেই আপনি দেখবেন যে স্রষ্টার নানা রকম গল্প। যাদের নিয়ে দুদিন আগে আপনি কথাই জানতেন না, সেই দুজন নিয়ে এখন সবচেয়ে বড় নায়ক। এই দুই নায়কের জন্য অনেক শুভেচ্ছা। দেম্বেলের জন্য অনেক শুভেচ্ছা। বিশ্বকাপে দুর্দান্ত করুন, কিন্তু কোনোভাবেই ফাইনালের পরে না। মানে ফাইনালে গিয়ে আর ভালো করা যাবে না। ফাইনালে ভালোটা আর্জেন্টিনাকেই করতে দিতে হবে। যদি আবার আর্জেন্টিনা ফ্রান্স মুখোমুখি হয়, ফাইনালে ভালোটা আর্জেন্টিনাই করবে। যাই হোক, কিডিং, দেম্বেলে অনেক ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।